হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। 2018 সালের 29শে অক্টোবর ইন্দোনেশিয়ার থানগেরাং থেকে পাংকাল পিনাং এর উদ্দেশ্যে লায়ন এয়ারের একটি বিমান সকাল 6:20 যাত্রা শুরু করে। ফ্লাইটের নাম ছিল JT610 আর এই ফ্লাইটে যাত্রী ছিল 181 জন আর ক্রু ছিল 8 জন, মোট 189 জন। এটি ছিল একটি 1 ঘন্টা সাধারণ যাত্রা। আকাশ একদম পরিষ্কার। বিমানটি নির্ধারিত সময়ে টেক অফ করে, কিন্তু 2000 ফিট উপরে ওঠার পরে কিছু সমস্যা দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি এয়ারপোর্ট থেকে মাত্র 34 কিলোমিটার দূরে উড্ডয়নের মাত্র 13 মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়। ফ্লাইটে থাকা 189 জনের সবাই নিহত হয়। এই ঘটনায় ইন্দোনেশিয়া সহ পুরো বিশ্বে শোকের ছায়া নেমে আসে। এর ঠিক 5 মাস পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ঠিক একইভাবে বিধ্বস্ত হয়, আর এবার 346 জন মানুষ প্রাণ হারায়। এই দুটি বিমান দুর্ঘটনায় দুটি জিনিস কমন ছিল, আর তা হলো দুটি উড়োজাহাজই ছিল বোয়িং 737 ম্যাক্স, আর দুটি বিমানই ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। Indonesia passenger plane crashing into the sea minutes after takeoff. 5 months later, the Ethiopian Airlines flight lunged into the ground. Safety is at the core of who we are at Boeing. 346 people were killed in 2 plane crashes. So 5 months, 2 major crashes and 1 plane. এই দুটি ঘটনা এভিয়েশন শিল্পকে একদম ওলটপালট করে দেয়। শুরু হয় তুমুল বিতর্ক, আর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে আমেরিকার বিখ্যাত ও জনপ্রিয় যাত্রীবাহী বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং এর উপর। বিভিন্ন দেশের সরকার বোয়িং 737 ম্যাক্স এর উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করে, আর বিভিন্ন কোম্পানি বোয়িং 737 ম্যাক্স কেনার চুক্তি বাতিল করে। আর এর ফলে বোয়িং 2019 সালে রেকর্ড $1.1 বিলিয়ন লোকসান করে। আর ধারণা করা হয় সব মিলিয়ে ভবিষ্যতে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে $18.4 বিলিয়ন। 1997 সালের পর এটি ছিল বোয়িং এর জন্য প্রথম কোনো লোকসানের ঘটনা। কিন্তু বোয়িং এর দুর্দশা এখানেই শেষ না। এবছরের জানুয়ারিতে বোয়িং এর একটি বিমানের দরজা মাঝ আকাশে উড়ে যায়। তদন্তে বেরিয়ে আসে বিমানের দরজার বোল্ট লুজ ছিল। এর ঠিক 1 মাস পর খবর বের হয় বোয়িং এর একটি বিমান অবতরণের সময় এর চাকা খুলে পড়ে যায়, আর অন্য একটি বিমানের জ্বালানি লিক হবার ঘটনা ঘটে। এবার আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি মাটি থেকে 30,000 ফিট ওপরে, এমন সময় আপনার বিমানের দরজা উড়ে গেল, অথবা পাইলট আপনাকে জানালো আমরা অবতরণ করতে পারছি না কারণ আমাদের বিমানের চাকা খুলে পড়ে গেছে। তখন আপনার অবস্থা কেমন হবে? ভয়ঙ্কর। কিন্তু গত কয়েক বছর ধরে বোয়িং এর সাথে ঠিক এমনটি হচ্ছে। গত 10 বছরে বোয়িং এর সাথে এমন 970টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে বোয়িং এর সুনামে ও ব্যবসায়। গত 5 বছরে বোয়িং $32 বিলিয়ন লোকসান গুনেছে। Boeing's best-selling plane is coming under increased scrutiny after another deadly accident. I hear this boom. I look to my left and part of the plane is gone. Every time it seemed like Boeing was just around the corner, then, a new issue cropped up. Now, there are passengers who avoid or are scared to get on Boeing airplanes. Boeing is now a dreaded name in the world of aviation. But the key question, the multi-billion-dollar question is, when's the all clear? And we just don't know yet. আর এই লোকসান মানব ইতিহাসের অন্যতম সেরা ও সফল একটি কোম্পানিকে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে যায়। আরো শকিং ব্যাপার কি জানেন? গত 80 বছর ধরে বোয়িং শুধু এভিয়েশনই নয়, বরং বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও উদ্ভাবনী ব্র্যান্ড ছিল। বোয়িং কতটা বিশ্বস্ত ছিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে একটা সময় মানুষের কাছে বোয়িং এর ট্যাগলাইনই হয়ে গিয়েছিল, ইজ নট বোয়িং, আই এম নট গোয়িং। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গত 80 বছর সফলতা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করার পর বোয়িং এর হঠাৎ এমন কি হলো যার জন্য তার এমন এই পতন? বোয়িং এর ঠিক ভুলটা কোথায়, আর এ থেকে আমরা কি ব্যবসায়িক শিক্ষা নিতে পারি, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। বোয়িং এর এই পতন বোঝার আগে সবার আগে আমাদের বুঝতে হবে ব্যবসায়িক দর্শন। আসলে পৃথিবীর সকল ব্যবসা মূলত প্রধান দুটি দর্শনের উপরে ভিত্তি করে পরিচালিত হয়, আর তা হচ্ছে, প্রথমটি হচ্ছে প্রোডাক্ট ড্রিভেন ব্যবসা বা পণ্য চালিত ব্যবসা, আর 2 নম্বরটি হচ্ছে বিজনেস ড্রিভেন বিজনেস বা ব্যবসা চালিত ব্যবসা। বিষয়টি আপনার কাছে একটু গোলমেলে লাগতে পারে, তাই আমি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন অ্যাপলের কথাই ধরুন,
স্টিভ জবস 1976 থেকে 1985 সাল পর্যন্ত যখন অ্যাপেল পরিচালনা করে তখন অ্যাপেল ছিল একটি প্রোডাক্ট ড্রিভেন বিজনেস বা পণ্য চালিত ব্যবসা। এই সময়ে অ্যাপেল তৈরি করে পৃথিবীর সেরা কম্পিউটার অ্যাপেল টু। অ্যাপেল টু এর আগে কেউ এমন কিছু আগে কখনো দেখেনি। অ্যাপেল টু কম্পিউটারের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয়। এটি ছিল পর্দার সামনের গল্প, কিন্তু পর্দার পিছনে স্টিভ জবস এমন কিছু করে যা সেই সময়ে ছিল অকল্পনীয়। যেমন ওই সময় কম্পিউটারের প্যাকেজিং নিয়ে কেউ কিছু চিন্তা করতো না, তাই সেই সময় কম্পিউটারের কেস হিসেবে কাঠ বা মেটালের ব্যবহার ছিল একটি সাধারণ ঘটনা। কিন্তু স্টিভ জবস এ ধারণা ভেঙে দেন। তিনি নিয়ে আসেন প্লাস্টিকের মোড়ক, আর এর জন্য তিনি মাসের পর মাস ব্যয় করেন। কারণ স্টিভ জবস শুধু সেরা কম্পিউটারই না, দেখতে সেরা কম্পিউটারও বাজারে আনতে চেয়েছিলেন। সেই সময়ে অন্য সব কোম্পানি যেখানে শুধু মুনাফা বৃদ্ধির দিকে ফোকাস করছিল, সেখানে স্টিভ জবস তার ক্রেতারা কিভাবে সহজে অ্যাপেল কম্পিউটার ব্যবহার করতে পারে তার ম্যানুয়াল তৈরিতে ব্যস্ত ছিল। এ ব্যাপারে তার বক্তব্য ছিল, কেউ যদি অ্যাপেল কম্পিউটার হাতে পায় তা যেন সে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারে। একটি সুন্দর ও কার্যকরী ইউজার ম্যানুয়াল তৈরির জন্য তিনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন। আর জবসের এমন সিদ্ধান্তের জন্য যা হয় তা হলো উৎপাদনের গতি কমে যায় আর খরচ বৃদ্ধি পায়। তাই সেই সময়ে অ্যাপেলের মূল্য তার প্রতিযোগী কম্পিউটারের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে জবস এসব কিছুকে কখনো পরোয়া করেনি, কারণ তিনি মূল্যকে না, পণ্যের কোয়ালিটির উপরে জোর দিতেন। তার দর্শন ছিল এমন পণ্য তৈরি করো যা যে কেউ মূল্যে পেতে চাইবে। আর এই দর্শনের প্রতিফলন দেখা যায় আইফোনের বেলাতেও। 2007 সালের জানুয়ারিতে জবস বাজারে আইফোন আনার ঘোষণা দেন। তিনি বলেন 2007 সালের জুনে গ্রাহকের হাতে পৌঁছে যাবে আইফোন, মানে আর মাত্র 5 মাস পর বাজারে আসবে আইফোন। তখন পরিস্থিতি এমন ছিল, কারখানা প্রস্তুত, পণ্য উৎপাদনের কাঁচামালও প্রস্তুত, নকশাও চূড়ান্ত, আর আইফোন উৎপাদন শুরুর পথে। মজার ব্যাপার হচ্ছে, মঞ্চে আইফোনের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর জবস ব্যাকস্টেজে আসেন আর টিম কুককে বলেন, টিম, আমি এই আইফোনের প্রোটোটাইপটি কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছি, আর আমি খেয়াল করছি এই আইফোনের স্ক্রিনে দাগ পড়ছে। আমাদের এই স্ক্রিন বদলাতে হবে। দাগ পড়ে এমন স্ক্রিন আমরা আইফোনে ব্যবহার করতে পারি না। জবসের এমন বক্তব্যে কুকের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, স্টিভ, আমরা এখনই উৎপাদন শুরু করতে যাচ্ছি। এই সময়ে কিভাবে স্ক্রিন পরিবর্তন করা সম্ভব? উত্তরে জবস বলে, আমি জানি না টিম, আমাদের এটি করতেই হবে। ওই সময়ে এমন সিদ্ধান্ত পাগলামি ছাড়া আর কিছু ছিল না, কারণ বাজারে আসার মাত্র 5 মাস আগে 14 লক্ষ আইফোনের স্ক্রিন পরিবর্তন কোনো মুখের কথা না। আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে, গ্লাসের উপরে দাগ পড়ে না এমন প্রযুক্তি তখনও তৈরিই হয়নি। কিন্তু স্টিভ জবস তার সিদ্ধান্তে অটল ছিলেন, তাই থেমে যায় আইফোনের উৎপাদন। অ্যাপেলের কর্মীরা লেগে পড়ে স্ক্র্যাচ প্রুফ গ্লাস খুঁজে বের করার কাজে, আর এভাবে উদ্ভাবন হয় এমন একটি মোবাইল স্ক্রিন প্রযুক্তির যাকে আমরা এখন গরিলা গ্লাস হিসেবে চিনি। Today, Apple is going to reinvent the phone. This glass is pretty strong. It's damage resistant. One of the fastest developments that we've ever pulled off here, and a very successful one. Steve Jobs asked for the impossible, turned something fragile into something indestructible. Steve Jobs made a call to the CEO of Corning and asked the company to create glass that could withstand scratches and breakage for a new Apple product. Corning quickly developed Gorilla Glass, and it's been used on every iPhone since. প্রযুক্তি তো আসে, কিন্তু এত দ্রুত 14 লক্ষ আইফোনের স্ক্রিন তৈরি করা কিভাবে সম্ভব? এই সমস্যা সমাধানে আইফোন বাজারে আসার মাত্র কয়েক সপ্তাহ আগে অ্যাপেল চায়নার একটি কোম্পানি খুঁজে বের করে যারা কাঁচ কাটার কাজ করে। অ্যাপেল এই কোম্পানির সাথে একটি চুক্তি করে 8700 জন মিড লেভেল প্রকৌশলী নিয়োগ করে আর দাগ পড়ে না এমন স্ক্রিন উৎপাদন শুরু করে। আর এভাবে মাত্র 150 দিনে অ্যাপল 14 লক্ষ এমন আইফোন বিশ্বের সামনে নিয়ে আসে যাতে দাগ পড়ে না। ফলাফল, মাত্র 4 বছরের মাথায় অ্যাপল 20 কোটি আইফোন বিক্রি করে। We think there are going to be several 100,000 people lined up Friday night and Saturday morning just to have the first one. This phone brings pleasure, and that should count. We think 1 million phones will be flying out the door that first weekend. I'm buying $100,000 worth of iPhones. এখন আপনি এই পুরো বিষয়টি সাধারণ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখুন। অন্য সময় সাধারণ ব্যবসায় কি হতো? অ্যাপেল গরিলা গ্লাস প্রযুক্তি ছাড়াই আইফোন বাজারে আনতো, কেউ কিছু বুঝতেই পারতো না। এরপর অ্যাপেল চুপচাপ গরিলা গ্লাস প্রযুক্তি উদ্ভাবন করে পরবর্তী সংস্করণে তা ব্যবহার করে
আরো বেশি মুনাফা অর্জন করতে পারত। কিন্তু জবস তা করেননি। তার মতে অ্যাপেল আবর্জনা বিক্রি করতে পারে না, তার কাছে সবার আগে ছিল পণ্যের মান। শেয়ার হোল্ডার, মুনাফা, লভ্যাংশ সব ছিল তারপরে। এভাবে স্টিভ জবস অ্যাপেলকে দীর্ঘ সময় একটি পণ্যচালিত ব্যবসা হিসেবে পরিচালিত করেন। তো পণ্যচালিত ব্যবসা হচ্ছে সেই ব্যবসা যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত শুধুমাত্র একটি দিকে পরিচালিত হয়, আর তা হলো একটি দুর্দান্ত পণ্য তৈরি করা। যদি তাতে আপনার মুনাফা হ্রাস, শেয়ারের মূল্য হ্রাস, ঋণ বৃদ্ধি ও লোকসানও হয়, তারপরে পণ্যের মান থাকবে সবার উপরে। কারণ প্রোডাক্ট ড্রিভেন বিজনেস বা পণ্যচালিত ব্যবসা দর্শনের মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একটি সফল ও কোয়ালিটি পণ্য তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বাজারের সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। কিন্তু যখন আপনি একটি কোয়ালিটি ও দুর্দান্ত পণ্য তৈরি করতে সক্ষম হবেন তখন বাজারের সকল বিপত্তি দূর করে আপনি একটি সফল ও দীর্ঘস্থায়ী ব্যবসা দাঁড় করাতে পারবেন। কিন্তু বিজনেস ড্রিভেন বিজনেস বা ব্যবসা চালিত ব্যবসার দর্শন ঠিক এর উল্টো। ব্যবসা চালিত ব্যবসার দর্শনের মূল কথা হচ্ছে পণ্যের মান যাই হোক, যতক্ষণ পর্যন্ত রেভিনিউ বাড়ছে, মুনাফা বাড়ছে, শেয়ারের মান বাড়ছে, ততক্ষণ পর্যন্ত সব ঠিক। সহজ ভাষায় ব্যবসা চালিত ব্যবসায় মুনাফা সবার আগে, বাকি সবকিছু তারপরে। আশা করি আপনি এখন ব্যবসার এই মূল দুই দর্শন সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পেয়েছেন। এবার চলে আসি মূল পয়েন্টে, অর্থাৎ বোয়িংয়ে। পিপল বোয়িং ছিল বিশ্বের ইতিহাসের অন্যতম রেভলিউশনারি কোম্পানি। এর যাত্রা শুরু হয় 1916 সালে। এ সময় বোয়িং মূলত প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনীর জন্য বিমান সরবরাহ করত। এ থেকে বোয়িং এর প্রতিষ্ঠাতা উইলিয়াম বোয়িং প্রচুর মুনাফা অর্জন করে। এরপর উইলিয়াম বোয়িং সিদ্ধান্ত নেন বাণিজ্যিক উড়োজাহাজ তৈরির। আর 1933 সালে বোয়িং এর প্রথম বাণিজ্যিক বিমান আকাশে ওড়ে। 1958 সালে বোয়িং তার প্রথম বাণিজ্যিক জেটলাইনার বোয়িং 707 সরবরাহ শুরু করে। এ সময় বোয়িং তার প্রতিযোগীদের থেকে কতটা এগিয়ে ছিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে 1970 সালে যেখানে এয়ারবাস 300 247 জন যাত্রী নিয়ে একটানা 4600 মাইল অতিক্রম করতে পারত, ম্যাকডোনাল্ড ডগলাস DC-10 220 জন যাত্রী নিয়ে একটানা 3800 মাইল অতিক্রম করতে পারত, লকহেড স্টিস্টার 400 জন যাত্রী নিয়ে একটানা 4600 মাইল অতিক্রম করতে পারত, সেখানে বোয়িং 747 460 জন যাত্রী নিয়ে একটানা 9200 মাইল অতিক্রম করতে পারত। তো ওই সময়ে বোয়িং কেন এত ভালো ছিল? এর মূল কারণ কি? এর মূল কারণ ছিল ওই সময় বোয়িং পরিচালিত হতো প্রোডাক্ট ড্রিভেন বিজনেস দর্শনে। আসলে ওই সময়ে বোয়িং পরিচালিত হতো বিশেষজ্ঞ প্রকৌশলীদের দ্বারা, যাদের মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সেরা পণ্য তৈরি করা। কোম্পানি কত মুনাফা করলো তাতে তাদের কিছু যায় আসতো না। বোয়িং এর প্রকৌশলীরা সেরা পণ্য তৈরিতে কতটা মগ্ন ছিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এর ফলে বোয়িং দেউলিয়া হয়ে পথে বসেছিল। কিন্তু তারপরেও বোয়িং তার এই দর্শন ছাড়ে না, বরং তার উল্টো করে। যেমন 1965 সালে বোয়িং মোট $2 বিলিয়ন আয় করে। সাধারণ ব্যবসায় কি হয়? এই মুনাফা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তাদেরকে খুশি রাখার চেষ্টা করা হয় যাতে ভবিষ্যতের বিনিয়োগ সুরক্ষিত থাকে। কিন্তু বোয়িং কি করে? বোয়িং এই আয়ের অর্ধেক প্রায় $1 বিলিয়ন নতুন বোয়িং 747 তৈরির পেছনে ব্যয় করে। Boeing 747, the world's first wide-bodied jet. So wide, the Wright brothers' historic flight was shorter than its wingspan. Quantum leap in technology of that airplane was just extraordinary. And it was much more than just a big aircraft. This airplane allowed every person on Earth the opportunity to get an airplane and fly anywhere else. It was $1 billion gamble that stretched technology to the limit. It became an icon, the most recognized aircraft in the world. আপনি এখন বলতে পারেন এই ঘটনাকে এত বড় করে তুলে ধরার কি আছে? একে তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে। আপনার চিন্তা একদম ঠিক, কিন্তু এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, আর তা হলো বিমান তৈরি করা একটি অত্যন্ত জটিল ও কঠিন প্রক্রিয়া। একটি মোবাইল বা গাড়ি তৈরির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, আপনি সেখান থেকে কিছু না কিছু ফলাফল আশা করতে পারেন। কিন্তু একটি বিমান তৈরির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে $1 বিলিয়ন ইনভেস্ট করার পরও সেই পণ্যটি সফল হবে তার গ্যারান্টি শূন্য। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি সফলও হয়, তারপরে সেই মোতাবেক মাত্র একটি বিমান তৈরি করতেই 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। $1 বিলিয়ন খরচ করে 5 থেকে 10 বছর সময় নিয়ে আপনি একটি বিমান তৈরিও করে ফেললেন, কিন্তু এর পরেও সেই বিমানটি সফল হবে কিনা
তার কোনো নিশ্চয়তা নেই, কারণ একটি নতুন মডেলের বিমান তৈরি করে সেখান থেকে চালান তুলে আনা অত্যন্ত কঠিন। যেমন যখন বোয়িং নতুন 747 মডেল বাজারে নিয়ে আসে, তখন তারা এর পেছনে $32 বিলিয়ন ব্যয় করে। $32 বিলিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের 2022 সালের নিট আয়ের 64 গুণ বেশি, আর প্রাণ আরএফএল এর নিট আয়ের 40 গুণ বেশি। আশা করি আপনি এখন বুঝতে পারছেন $32 বিলিয়ন কত বড় টাকা। এই $32 বিলিয়ন ইনভেস্ট ওঠানোর জন্য বোয়িংকে 1100 বিমান বিক্রি করতে হবে। 1100 সংখ্যা কত বড় তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে আমেরিকা ও চায়না বাদে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে 1000টি প্লেনও নেই। এ থেকে আপনি বুঝতে পারবেন বিমান শিল্পে মুনাফা করা কতটা কঠিন। কিন্তু তারপরও 1965 সালে বোয়িং তার $2 বিলিয়ন আয়ের অর্ধেকেরও বেশি শুধুমাত্র বোয়িং 747 তৈরির পেছনে ব্যয় করে। এটি তৈরি করতে 4500 ইঞ্জিনিয়ারের 28 মাস সময় লাগে। বোয়িং এর ইঞ্জিনিয়াররা এটি এত নিখুঁতভাবে তৈরি করে যে বোয়িং 747 1970 থেকে 2007 সাল পর্যন্ত অর্থাৎ 37 বছর ধরে সেরা বৃহত্তম যাত্রীবাহী বিমান হয়ে থাকে, আর বোয়িং হয়ে ওঠে সেরা উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। গত 70 বছর ধরে বোয়িং মানেই ছিল সফলতার গল্প, আর এর প্রধান কারণ ছিল এ সময় কোম্পানি এর ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত হতো। পণ্য তৈরির ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারদের কথাই ছিল শেষ কথা। এমনকি এ সময়ে বোয়িং এর যারা এক্সিকিউটিভ হতো তারা বিমান সম্পর্কে গভীর ধারণা রাখত, তাই তারা মুনাফার চেয়ে পণ্যের মান ও কোয়ালিটির উপরে বেশি জোর দিত। বিশ্বের সেরা পণ্য তৈরির এই নেশা বোয়িংকে সবসময় এগিয়ে রাখে, যার প্রভাব দেখা যায় তাদের ব্যবসাতেও। 1975 থেকে 1995 মানে মাত্র 20 বছরে বোয়িং এর স্টক প্রাইস 4400% পর্যন্ত বেড়ে যায়। শেয়ার প্রতি $0.4 থেকে বেড়ে $18 হয়ে যায়। এ সময় রেভিনিউ $3.92 বিলিয়ন থেকে $19.52 বিলিয়ন, আর মুনাফা $102 মিলিয়ন থেকে বেড়ে $393 মিলিয়ন পৌঁছে যায়। আর এর ফলে বোয়িং পৃথিবীর সবচেয়ে লাভজনক, উদ্ভাবনী ও শক্তিশালী কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়। Boeing had record orders for its Dreamliner, 300 planes valued at over $42 billion. Boeing emerged as a key innovator in jet technology and commercial aviation. The company pursued growth through partnerships, acquisitions, and by navigating international competition. Suddenly, air travel was within reach for almost everybody. এখন সবচেয়ে বড় প্রশ্ন, বোয়িং এর হঠাৎ এমন কি হলো যার জন্য তার এ পতন? 70 বছরের সফলতার গল্প কিভাবে এক ঝটকায় শেষ হয়ে গেল? আর এর উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 1996 সালে, কারণ 1996 সালই হলো সেই সাল যেখান থেকে এই পতনের শুরু। এ সময় এভিয়েশনের মার্কেট মূলত 3টি প্রধান কোম্পানি ডমিনেট করত: এয়ারবাস, বোয়িং ও ম্যাকডোনাল্ড ডগলাস। এভিয়েশন মার্কেটের 53% বোয়িং, 18% এয়ারবাস ও 19% ম্যাকডোনাল্ড ডগলাসের দখলে ছিল। নিজেদের আধিপত্য আরো বড় করতে 1997 সালে বোয়িং $13 বিলিয়ন ম্যাকডোনাল্ড ডগলাসকে কিনে নেয়, আর এখান থেকেই সমস্যার শুরু। বোয়িং যখন ম্যাকডোনাল্ড ডগলাসকে কিনে নেয় তখন ম্যাকডোনাল্ডের সিইও ছিলেন হ্যারি স্টোনসিফার। মিস্টার হ্যারি বোয়িং এর সাথে একভূত হওয়ার আগে খুব চতুরতার সাথে বোয়িং এর চিফ অপারেটিং অফিসার ও বোর্ড মেম্বারের সদস্য হয়ে যান। মানে একটি বড় প্রতিষ্ঠান একটি ছোট প্রতিষ্ঠানকে কিনে নেয়, আর ওই ছোট প্রতিষ্ঠানের সিইও বড় প্রতিষ্ঠানের প্রধান হয়ে যায়। এরপর ম্যাকডোনাল্ড ডগলাসের কর্মীরা বোয়িং এর উৎপাদন ও ডিজাইন বিভাগ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর উৎপাদনের কাজ বিভিন্ন অংশে বিভক্ত করে জাপান, মালয়েশিয়া ও ইতালিতে আউটসোর্সের মাধ্যমে তৃতীয় পক্ষের হাতে দিয়ে দেয়। যেমন বোয়িং 787 ড্রিমলাইনারের কার্যক্রম জাপানি মিৎসুবিশি, কাওয়াসাকি ও ফুজিকে দিয়ে দেয়। এ কোম্পানিগুলো বিমান কাঠামোর 35% তৈরি করে। একইভাবে বিমানের মধ্য ও রেয়ার সেকশন যেমন লেজের, ফিউজলেজের কাজ পায় ইটালিয়ান কোম্পানি ইলিয়ানা অ্যারোনটিকা, আর এর অপারেশনের কাজ করা হয় মালয়েশিয়ার, যেখানে আরো অন্যান্য অংশের সাপ্লায়াররাও ছিল। কিন্তু বোয়িং এটি কেন করে? বোয়িং কেন অন্য দেশে আউটসোর্সিং শুরু করে? এর প্রধান কারণ হলো স্থানীয় সম্পর্ক জোরদার ও ব্যবসা বৃদ্ধি। যেমন বোয়িং জাপানে তাদের আউটসোর্সিং শুরুর সাথে সাথে তারা জাপানি অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইন্সের কাছ থেকে বড় বড় সব অর্ডার পেতে শুরু করে। আউটসোর্সিং শুধু খরচই কমায় না, নতুন ক্রেতাও এনে দেয়। তাই বোয়িং তাদের ডিজাইন ও ম্যানুফ্যাকচারের 70% বিশ্বের 50টিরও বেশি পার্টনারদের দিয়ে দেয়। প্রাথমিকভাবে এটি আপনার কাছে একটি দারুণ ব্যবসায়িক আইডিয়া মনে হতে পারে, কারণ বর্তমান সময়ের সব বড় বড় প্রতিষ্ঠানই এমনই করে থাকে। যেমন অ্যাপেলের কথাই ধরুন না,
অ্যাপেল খরচ কমাতে আর মুনাফা বাড়াতে বর্তমানে তার প্রায় সকল পণ্যের উৎপাদন চীনেই করে থাকে, কিন্তু বোয়িং এর ক্ষেত্রে এটি উল্টো ফল বয়ে নিয়ে আসে। তাই আমি আগেই বলেছি, বিমান তৈরি অত্যন্ত জটিল ও কঠিন একটি কাজ। তাই আউটসোর্সিং বোয়িং এর সমস্যা সমাধান করার পরিবর্তে নতুন নতুন সমস্যার সৃষ্টি করে, নতুন নতুন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সামনে নিয়ে আসে, যার ফলে খরচ আরো বৃদ্ধি পায়। এই সমস্যার কারণে 787 তৈরির বাজেট যেখানে ছিল 18 থেকে 20 বিলিয়ন ডলার, তা বেড়ে 32 বিলিয়ন ডলারে পৌঁছে যায়। মানে সাধারণ একটি কৌশলগত ব্যবসায়িক ভুলের কারণে বোয়িংকে অতিরিক্ত 12 বিলিয়ন ডলারের বেশি খরচ করতে হয়। এই খরচ কমাতে বোয়িং কি করে? 1999 থেকে 2003 সালের মধ্যে বোয়িং 50,000-এরও বেশি কর্মী ছাঁটাই করে। Boeing announced on Wednesday it's cutting over 12,000 U.S. jobs, with more on the way. Boeing employees are expected to be back on the job after the Machinists Union overwhelmingly ratifies a deal to end an 8-week strike. The labor group says the new contract protects more than 5,000 factory jobs while preventing the outsourcing of certain positions and preserving healthcare benefits. এই সময় নিজেদের অর্থ আরো উন্নত ও নতুন পণ্য উৎপাদনের পরিবর্তে তারা আরো খারাপ সিদ্ধান্ত নিতে শুরু করে। নিজেদের শেয়ারের ভ্যালু বাড়াতে বোয়িং 1998 থেকে 2018 সালের মধ্যে 61 বিলিয়ন ডলার মূল্যের শেয়ার নিজেরাই কিনে নেয়, যা ছিল তাদের মুনাফার 81.8%। মানে শুধুমাত্র শেয়ার প্রতি আয় বেশি দেখানোর জন্য বোয়িং তার নিজের শেয়ার নিজেই কেনা শুরু করে। এটি কিভাবে কাজ করে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার $100 মুনাফা হয়েছে আর আপনার 100 বকেয়া শেয়ার আছে, তাহলে আপনার আর্নিং পার শেয়ার হবে $1। এখন আপনি যদি 50 বকেয়া শেয়ার কিনে নেন, তাহলে আপনার আর্নিং পার শেয়ার হবে $2 প্রতি শেয়ার। এখন প্রশ্ন হলো, কোম্পানি এটি কেন করে? এর কারণ হলো আর্নিং পার শেয়ার বেশি হলে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারে বেশি আকৃষ্ট হয় আর তারা বেশি বেশি বিনিয়োগ করে। আর তাই বোয়িং শুধুমাত্র নিজেদের শেয়ার মূল্যবান দেখাতে শেয়ার হোল্ডারদের আকৃষ্ট করতে 61 বিলিয়ন ডলার খরচ করে। আর পরিস্থিতি আরো খারাপ করতে 2001 সালে বোয়িং তার হেডকোয়ার্টার সিয়াটল থেকে সরিয়ে 2000 কিলোমিটার দূরে শিকাগোয় নিয়ে যায়, যার ফলে ব্যবস্থাপনা ও প্রকৌশল দলের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। আগে যেখানে উদ্ভাবন ও উৎপাদনে প্রকৌশলীদের কথাই ছিল শেষ কথা, তা শেষ হয়ে যায়, যার প্রভাব পড়ে বোয়িং এর গুণগত মান পরীক্ষা, উদ্ভাবন ও গবেষণা সবকিছুতেই। আর এভাবেই বোয়িং এর শীর্ষ কর্মকর্তারা একটি হেলদি কোম্পানিকে ব্যর্থ কোম্পানির দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ না। বোয়িং যখন নিজের পায়ে নিজেই কুড়াল মারায় ব্যস্ত, তখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাস নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যায়। 2011 সালের আগ পর্যন্ত 15 বছর ধরে আমেরিকান এয়ারলাইন্স শুধুমাত্র বোয়িং এর বিমানই ব্যবহার করত। কিন্তু যেহেতু এয়ারবাস আরো অত্যাধুনিক ও দক্ষ বিমান নিয়ে আসতে থাকে, তাই আমেরিকান এয়ারলাইন্স তাদের বহরে এয়ারবাস যুক্ত করতে থাকে। এটি ছিল বোয়িং এর জন্য একটি পরিষ্কার সতর্কবার্তা যে তারা পিছিয়ে পড়ছে। বোয়িং নিজেও জানতো তারা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে, তাই তাদের উচিত ছিল শেয়ারের পিছনে টাকা না ঢেলে নতুন কোয়ালিটি পণ্য তৈরির পিছনে টাকা ব্যয় করা। কিন্তু বোয়িং তা না করে শর্টকাটের পথ বেছে নেয়। নতুন একটি প্রোডাক্ট তৈরির পিছনে 20 বিলিয়ন ডলার খরচের পরিবর্তে বোয়িং তাদের পুরনো মডেল 737 এর পেছনে মাত্র 2.5 বিলিয়ন ডলার ব্যয় করে সাধারণ কিছু পরিবর্তন করে, আর এর নাম রাখা হয় 737 ম্যাক্স। আপনি এখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন। যে কোম্পানি একসময় নতুন পণ্য উদ্ভাবনে নিজেদের লাভের 50% পর্যন্ত ব্যয় করে দিত, সেই একই কোম্পানি এখন নতুন পণ্য উদ্ভাবন না করে তার মুনাফার 81% শুধু শেয়ারের ভ্যালু বাড়ানোর পিছনে ব্যয় করে, যার ফলে বোয়িং প্রতিনিয়ত পিছিয়ে পড়ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব 737 ম্যাক্স বাজারে ছাড়ার। এই তাড়াহুড়োর জন্য বোয়িং একটি বড় ভুল করে বসে, আর এই বড় ভুল বোয়িং এর কবর খুলে দেয়। আপনার সুবিধার্থে বলে রাখি, বিমান শিল্পে একটি নতুন মডেল বাজারে আনতে 5 থেকে 9 বছর শুধুমাত্র সার্টিফিকেটের পেছনেই ব্যয় হয়। কিন্তু বোয়িং এত সময় অপেক্ষা করতে চায়নি, তাই সার্টিফিকেশনের এই ঝামেলা এড়াতে বোয়িং তাদের পুরনো 737 এর পুরো অংশই ব্যবহার করে, আর এতে শুধুমাত্র একটি নতুন ইঞ্জিন ব্যবহার করে। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, যখনই এয়ারলাইন্স নতুন কোনো মডেলের বিমান তাদের বহরে যুক্ত করে, তখন এয়ারলাইন্স কোম্পানিকে তাদের সব পাইলট ও স্টাফদের নতুন বিমান পরিচালনার জন্য প্রশিক্ষণ দিয়ে নতুন করে সার্টিফিকেট নিতে হয়। এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া, তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন এয়ারলাইন্স কোম্পানিগুলো সহজে নতুন কোনো মডেলের বিমান তাদের বহরে যুক্ত করতে চায় না, পুরনো মডেলই বারবার কেনে। বোয়িং এর শর্টকাটের উদ্দেশ্য ছিল দুটি। এক,
যেহেতু তাদের পুরনো মডেল 737 আগেই ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তাই তাদের নতুন মডিফাইড 737 ম্যাক্স সহজেই সার্টিফিকেট পেয়ে যাবে। আর 2, যেহেতু প্লেনের নকশার খুব বেশি পরিবর্তন হয়নি, তাই এয়ারলাইন্সগুলোকে কর্মী প্রশিক্ষণের পেছনে অতিরিক্ত খরচ করতে হবে না। এয়ারলাইন্স কোম্পানি সামান্য প্রশিক্ষণ দিয়ে তাদের পুরনো পাইলট ও স্টাফদের নতুন প্লেনে ব্যবহার করতে পারবে। তাই এয়ারলাইন্স কোম্পানিগুলোকে সহজেই নতুন মডেল কেনার জন্য রাজি করানো যাবে। বোয়িং এর উদ্দেশ্য সফল হয়। বাধ্যতামূলক সিমুলেটর প্রশিক্ষণ ছাড়াই বোয়িং 737 ম্যাক্স অনুমোদিত হয়ে যায়। কিন্তু বোয়িং এখানে বড় একটি পরিবর্তন করে, যা তারা কাউকে জানায় না, এমনকি পাইলটদেরও জানায় না। সেই বড় পরিবর্তনটি হচ্ছে বোয়িং তার 737 ম্যাক্স তৈরির সময় আগের চেয়েও বড় ইঞ্জিন ব্যবহার করে। যেহেতু মডেল পুরনো কিন্তু ইঞ্জিন বড়, তাই এই ইঞ্জিন একটু সামনের দিকে লাগানো হয়। এর ফলে যা হয় তা হলো মাঝ আকাশে বিমানের নাক আপনা আপনি উপরের দিকে উঠে যায়। এর কারণ ছিল ইঞ্জিনের এই স্থান পরিবর্তন বিমানের অ্যারোডাইনামিককে প্রভাবিত করে। আর এই সমস্যার সমাধানে তারা একটি নতুন প্রযুক্তি যুক্ত করে, যাকে ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক্স অ্যাগুমেন্টেশন সিস্টেম বা সংক্ষেপে এমক্যাস বলা হয়। এমক্যাসের কাজ ছিল যদি প্লেনের নাক খুব উপরে উঠে যায় তার নিচের দিকে নিয়ে আসা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল মানুষের জীবন বাঁচাতে, সেই প্রযুক্তি প্রাণঘাতী হিসেবে বিবেচিত হয়। কারণ যে দুটি প্লেন দুর্ঘটনার শিকার হয় সে দুটি প্লেনের এমক্যাস কোনো কারণ ছাড়াই আপনা আপনি চালু হয়ে যায় আর প্লেনকে নিচের দিকে ঠেলতে থাকে। লায়ন্স এয়ারলাইন্সের দুর্ঘটনার তদন্তে বেরিয়ে আসে এমক্যাস 26 বার বিমানকে নিচের দিকে ঠেলে দেয়। কিন্তু পাইলটরা জানতোই না যে এমক্যাস বলে কিছু আছে, কারণ বোয়িং এর ধারণা ছিল এমক্যাস বিমান পরিচালনায় খুব বেশি পরিবর্তন আনবে না, তাই তারা কাউকে কিছু জানায়ওনি। তাই পাইলটরা এই ব্যাপারে প্রশিক্ষণও নেয়নি। এমনকি বোয়িং তার ইউজার ম্যানুয়ালের কোথাও এমক্যাসের উল্লেখ করেনি, যার ফলে পাইলটদের বিমানের নাক উপরে রাখতে 10 মিনিট ধরে লড়াই করতে হয়। আর অবশেষে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় আর বোয়িং এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসতে থাকে বোয়িং এর নানা অনিয়ম ও শর্টকাটের তথ্য। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজেদের সেরা দেখানোর জন্য, শেয়ার হোল্ডারদের কাছে নিজেদের মান ধরে রাখার জন্য বোয়িং যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তই আজ তার পতনের মূল কারণ। অবস্থা এখন এমন যে তাদের শেয়ারের ভ্যালু দিন দিন কমছে। গত 5 বছরে বোয়িং এর শেয়ার ভ্যালু 49% পর্যন্ত হ্রাস পেয়েছে। আর গত 10 বছরে সারা বিশ্বে বোয়িং এর সাথে 970টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে বোয়িং কতটা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এটিই ছিল বোয়িং এর করুণ গল্প, যেখানে একটি বিশ্বস্ত সফল কোম্পানি শুধুমাত্র কয়েকজন কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তের কারণে একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়। তো এখন বড় প্রশ্ন, বোয়িং এর এই গল্প থেকে আমরা কি ব্যবসায়িক শিক্ষা নিতে পারি? আসলে মূলত এখান থেকে আমাদের 3টি প্রধান জিনিস শেখার আছে। আর প্রথমটি হলো, আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন আদর্শে ব্যবসা পরিচালনা করবেন, পণ্য চালিত ব্যবসা না ব্যবসা চালিত ব্যবসা। আপনি যদি শুধু রেভিনিউ ও মুনাফার জন্য পণ্য তৈরি করেন তবে সাময়িক সাফল্য পেলেও দীর্ঘমেয়াদে আপনার বিপর্যয় অনিবার্য। তাই ইতিহাস আমাদের এটি শিক্ষা দেয়, আপনার সকল মনোযোগ একটি দুর্দান্ত পণ্য উৎপাদনের কাজে লাগানো উচিত। তাহলে ভবিষ্যতে সেই পণ্যই আপনার সাফল্যের হাতিয়ার হয়ে উঠবে। এটি আপনার ব্যবসাকে একটি দীর্ঘমেয়াদী ভিত্তি দেবে। আর 2, যে কোনো প্রতিষ্ঠানে সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি ম্যানেজমেন্ট ও কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হয় তবে তা প্রতিষ্ঠানের বিপদ ডেকে আনে। তাই এটি খেয়াল রাখা খুবই প্রয়োজন যে ব্যবস্থাপনা দল কর্মী দলের সাথে কাজ করছে নাকি তার বিপক্ষে কাজ করছে, কারণ সকল সমস্যা শুরু এখান থেকেই হয়। অ্যাপেল, স্টারবাকস, বোয়িং এর মতো বড় বড় প্রতিষ্ঠানের সাথে ঠিক এমনটিই হচ্ছে। তাই প্রতিষ্ঠানে যেন এমন ভাইরাস প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আর সর্বশেষ ও 3 নম্বর শিক্ষাটি হচ্ছে, ব্যবসাতে ব্যয় সংকোচন ও আপোষের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। ব্যয় সংকোচন ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু ব্যয় সংকোচনের জন্য পণ্যের গুণগত মানে আপোষ করলে পতন অনিবার্য। বোয়িং এর ক্ষেত্রেও ঠিক এমনটিই হয়। এটাই ছিল বোয়িং সম্পর্কে আমার বিশ্লেষণ। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।